তো ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। JEPBN 2026 কোশ্চেন পেপার নিয়ে আমরা ডিসকাস করছিলাম এবং 1 থেকে 20 পর্যন্ত কোশ্চেন ডিসকাশন হয়েছে। 21 থেকে 100 পর্যন্ত বাকি আছে এখনও। এবং তোমাদের যেহেতু আমি কথা দিয়েছি যে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে এক্সপ্লানেশন করব, সেটা JEPBN 2026 হোক না কেন, অথবা আমি WBHRB CBT প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টপিকও কিন্তু অ্যানালাইসিস করা স্টার্ট করেছিলাম এবং সেখানে তোমরা দেখেছো একটা শিফটের জিএনএমদের একটা শিফটের পুরো 50টা কোশ্চেন ডিসকাস করে দিয়েছি। তারপরে বিএসসি ধরেছিলাম, বিএসসির একটা শিফটেই পরীক্ষা হয়েছে এবং একটা শিফটের অ্যাপ্লাইড ফিজিওলজি, অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি, এই দুটো পার্ট ডিসকাস করা হয়ে গেছে এবং আমি ওটার পুরোটাই কমপ্লিট করে দেবো, তাহলে বিএসসির শিফটের সব কোশ্চেন কভার হয়ে যাবে। এবং পিবিবিএসসি এই মুহূর্তে পরীক্ষা হয়ে গেছে বলে এটাও যেহেতু তোমাদের হেল্পফুল হবে স্টাফ নার্সের ক্ষেত্রে, এমন নয় যে যারা পরীক্ষা দিয়েছে তারাই শুধু দেখে নেবে, তা নয়, এই কোশ্চেনগুলো তোমাদেরও হেল্পফুল হবে, সেই জন্য এখন এই পার্টটা ধরলাম। ঠিক আছে, এর সাথে সাথে আমি বিএসসির কোশ্চেন পেপারও সলভ করে দেব। তো দেখো এখানে 21 দাগের কোশ্চেন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডি ক্যান প্রোভাইড ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি ফর দ্য নিউবর্ন। তাহলে এখানে ইমিউনিটি নিয়ে কিন্তু একটা কোশ্চেন অলরেডি এসেছিল। দেখো একটা ইমিউনিটি থেকে কোশ্চেন এসেছিল 18 দাগে, সেটা আমি ভ্যাকসিনেশনসটা সেটা ডিসকাস করে দিয়েছি, পুরোপুরিভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন অ্যাকোয়ার্ড হলো আর কেনই বা আর্টিফিশিয়াল হলো এবং কেনই বা অ্যাক্টিভ হলো, এটা পুরোপুরি আমি বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এখানেই বলেছে কোনটা, মানে কোন অ্যান্টিবডি বা কোন ইমিউনোগ্লোবিউলিনটা ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি প্রোভাইড করছে, ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। আর এটা কি ছিল? এটা অ্যাক্টিভ আর্টিফিশিয়াল অ্যাকোয়ার্ড। ঠিক আছে, তাহলে অ্যাকোয়ার্ডই হচ্ছে, কিন্তু আর্টিফিশিয়াল মানে কি প্যাসিভই হচ্ছে, এবং আর্টিফিশিয়াল অ্যাক্টিভ এটা। আর এখানে জানতে চেয়েছে ন্যাচারালি অ্যাকোয়ার্ড প্যাসিভ। তাহলে দেখো এখানে আমরা 21-এর একটু এক্সপ্লানেশনটা দেখে নিই। আইজিজি, দেখো এখানে আইজিজি হচ্ছে একটা ক্লাসিক ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি। কি বলছে? আইজিজি হচ্ছে একটা ক্লাসিক ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি এবং এটাই হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যা প্লাসেন্টাকে ক্রস করতে পারে, হুইচ ক্রস প্লাসেন্টা, অ্যান্ড ইট গিভস প্রোটেকশন অফ নিউবর্ন ফর দ্য ফার্স্ট 3 to 6 months অফ লাইফ। তাহলে আইজিজি, ইমিউনোগ্লোবিউলিন জি, হচ্ছে একটা ক্লাসিক ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি যা শুধুমাত্র প্লাসেন্টা ক্রস করতে পারে। তাহলে এরকম যদি কোশ্চেন আসে যে কোন ইমিউনোগ্লোবিউলিন প্লাসেন্টা ক্রস করতে পারে, সেটা হচ্ছে আইজিজি। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো? এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কি? আইজিজি, অপশন নাম্বার সি, আইজিজি। এবং আইজিএ এর ক্ষেত্রে জানি না আমাদের এখানে যে অ্যান্সার কি প্রোভাইড করা হবে অফিসিয়াল, সেটা কোন অ্যান্সার ফলো করবে। যদি বোথ এ অ্যান্ড সি থাকে তাহলে তোমরা দুটোতেই নাম্বার পাবে, কিন্তু আইজিজি যেহেতু এইরকম প্লাসেন্টা এবং এটা ক্লাসিক ন্যাচারাল অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি প্রোভাইড করে, সেই জন্য এখানে আইজিজি আমি এই মুহূর্তে দিয়ে রাখলাম। কোশ্চেন নাম্বার 22, দেখো অ্যান্টিবডিজ আর প্রডিউসড ফ্রম, অ্যান্টিবডিজ কোন সেলস থেকে প্রডিউসড হয়? টি লিম্ফোসাইটস, প্লাজমা সেলস, এনকে সেলস, ইওসিনোফিলস। এখানে তোমরা কিন্তু এলিমিনেশন করেও করতে পারো, যেহেতু লিম্ফোসাইটসের বি লিম্ফোসাইটস থেকে কিন্তু অ্যান্টিবডিজ প্রডিউসড হয়। এবার বি লিম্ফোসাইট যেহেতু টি লিম্ফোসাইট হবে না, এনকে সেলসও হবে না, এটা একটা টাইপস। এবার ইওসিনোফিল আর প্লাজমা সেলের মধ্যে জানো ইওসিনোফিল কিন্তু অ্যালার্জিক রিয়াকশানের জন্য দায়ী, তাহলে এভাবে তোমরা এলিমিনেশন করেও করতে পারো। এবং এক্সপ্লানেশনটা আমি অবশ্যই দেব। দেখো প্লাজমা সেলসকে কী বলা হয়? প্লাজমা সেলসকে বলা হয়ে থাকে হচ্ছে অ্যান্টিবডি ফ্যাক্টরিজ। ঠিক আছে, অ্যান্টিবডি ফ্যাক্টরিজ বলা হয়ে থাকে আমাদের প্লাজমা সেলসকে। এবং বি লিম্ফোসাইটস, টি লিম্ফোসাইটস নয়, কিন্তু বি লিম্ফোসাইটস হচ্ছে অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে এবং অ্যাক্টিভেট করে তুলবে, এবং এই অ্যাক্টিভেট করে তোলার পরেই কিন্তু এরা কী হবে, বিভিন্ন প্লাজমা সেলসে কিন্তু ডিফারেন্সিয়েট হবে। মানে এই বি লিম্ফোসাইটসকে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হবে এবং এই প্লাজমা সেলই অ্যান্টিবডি হচ্ছে তৈরির জন্য দায়ী। তাহলে মেকানিজমটা বুঝতে পারলে যে কেন প্লাজমা সেলই হলো
ঠিক আছে। এরপরে কোশ্চেন নাম্বার 23-তে আমরা যাই। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ কার্টিলেজ, তাহলে এখানে কার্টিলেজের টাইপ জানতে চেয়েছে এবং সেটা কি বলেছে দেখো, ইজ প্রেজেন্ট অ্যাট দ্য জয়েন্টস অফ লং বোনস ইন হিউম্যান। আমাদের হিউম্যানের সবচেয়ে লংগেস্ট বোন যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু এই অ্যান্সারটাও বলতে পারবে। ঠিক আছে, আমি এখানে লংগেস্ট বোনের নামটা বললাম না, তোমরা লংগেস্ট বোন এবং সবচেয়ে শর্টেস্ট বোনের নাম কমেন্ট সেকশানে জানাবে। তাহলে লংগেস্ট বোনের জয়েন্টসে ফাইব্রাস কার্টিলেজ থাকছে না হাইলিন কার্টিলেজ থাকছে নাকি ইলাস্টিক কার্টিলেজ থাকছে নাকি ক্যালসিফাইড কার্টিলেজ থাকছে। এখানে আমরা একটু এক্সপ্লানেশনের দিকে যাব। হাইলিন কার্টিলেজ এরা কোথায় থাকছে, কভার্স এন্ডস অফ লং বোন যেগুলো রয়েছে আমাদের সেই লং বোনের এন্ডসকে কভার করছে অ্যাট সাইনোভিয়াল জয়েন্টস, যেমন নি সাইনোভিয়াল জয়েন্টস, হিপ, এগুলো কিন্তু লং বোন নিয়ে তৈরি এবং এর যে জয়েন্টস থাকছে সাইনোভিয়াল জয়েন্টস এর এন্ডে হাইলিন কার্টিলেজ থাকছে। এবং ফাইব্রাস কার্টিলেজ কোথায় থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্কে, তাছাড়া হচ্ছে পিউবিক সিম্ফাইসিস নামক যে বোনটা থাকছে সেখানে। এবং ইলাস্টিক কার্টিলেজ কোথায় থাকছে, ইয়ার, আমাদের যে ইয়ার রয়েছে এবং এপিগ্লটিস রয়েছে সেখানে থাকছে। আর ক্যালসিফাইড বলে যে অপশানটা ছিল সেটা কোনো কার্টিলেজের টাইপসের মধ্যে কিন্তু পড়বে না। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার দেখো কি পেয়ে যাব বলো, হায়ালিন কার্টিলেজ। ঠিক আছে, ফাইব্রাস কার্টিলেজও নয়, ইলাস্টিকও নয় এবং ক্যালসিফাইড তো টাইপই নয় কার্টিলেজের মধ্যে। 24, the most characteristic feature of granulation tissue is the, মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার এর মধ্যে কোনটা হবে, অপশানগুলো ভালো করে দেখে নাও। এবার আমরা এক্সপ্লানেশানে চলে যাচ্ছি। 24 দাগের ক্যারেক্টারিস্টিক ফিচার অফ গ্র্যানুলেশন টিস্যু, কী টিস্যুর কথা এখানে বলা হয়েছে, গ্র্যানুলেশন টিস্যু। এবং এই গ্র্যানুলেশন টিস্যুর ক্যারেক্টারিস্টিক ফিচার পাওয়া যাবে কি কি, একটা হচ্ছে নিউ ক্যাপিলারিস তৈরি হবে। ঠিক আছে, নিউ ক্যাপিলারিস আমরা জানি যে সবচেয়ে মানে কি বলবো ব্রাঞ্চড এবং স্মলেস্ট আমাদের ব্লাড ভেসেলসের মধ্যে আসছে ক্যাপিলারিস, বা এই প্রসেসটাকেই বলে। দেখো এখানে অপশানে যদি নিউ ক্যাপিলারিস ফর্মেশন না থাকতো তাহলে কিন্তু অ্যানজিওজেনেসিস বলে অপশান থাকতো। তাহলে নিউ ক্যাপিলারিস বা অ্যানজিওজেনেসিস এবং আর একটা হচ্ছে প্রলিফারেটিং ফাইব্রোব্লাস্ট আমাদের কি সেল একটা, ফাইব্রোক্লাস্ট, তারপর হচ্ছে অস্টিওক্লাস্ট। তো এইগুলো হচ্ছে সেলস, বিভিন্ন আমাদের কিসের টাইপ, ফাইব্রোব্লাস্ট সেলের টাইপ। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু গ্র্যানুলেশন টিস্যুর ক্যারেক্টারিস্টিক ফিচার, অ্যানজিওজেনেসিস বা নতুন করে ক্যাপিলারিস তৈরি এবং ফাইব্রোব্লাস্ট প্রলিফারেট করে যাওয়া। তাহলে এখানে দেখো কোন দুটো অপশানে আছে, অ্যানজিওজেনেসিস বলে কোনো অপশান নেই কিন্তু নিউ ক্যাপিলারিসই রয়েছে। তাহলে এখানে আমরা নিউ ক্যাপিলারিসেই দাগ দেবো এবং তার সাথে গ্রোথ অফ ফাইব্রোব্লাস্ট, মানে যেটা বললাম কি হয়ে যাবো, ফাইব্রোব্লাস্টের প্রলিফারেশন মানে কিন্তু বেশি করে গ্রোথ হওয়া। নেক্সট আমরা চলে যাই 24 গেল, এবার হচ্ছে 25 দাগের কোশ্চেনে চলে যাচ্ছি। 25 দাগের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ড্রাগ ইজ নট এক্সক্রিয়েটেড ইন বাইল। আমরা জানি বাইল কে তৈরি করে এবং কোথায় স্টোর থাকে, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক আমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে। বাইল সিক্রেটেড বা সিনথেসাইজড হবে কিন্তু লিভার থেকে এবং স্টোর থাকবে কিন্তু গল ব্লাডারে। এবার দেখো এর মধ্যে এরিথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, নোভোবায়োসিন এবং রিফাম্পিসিন কোন ড্রাগটা বাইলের মাধ্যমে এক্সক্রিয়েটেড হয় না। তো আমরা দেখব বেশিরভাগ ম্যাক্সিমাম ড্রাগই কিন্তু উইথ সিগনিফিকেন্ট বিলিয়ারি এক্সক্রিয়েশন হয় যেগুলো লিপিড সলিউবেল। তাহলে এটা একটা তোমার কিন্তু মেন ফান্ডা এটা একটা কিন্তু বলতে পারি আমরা যে লিপিড সলিউবেল ড্রাগ হলে সেগুলো বিলিয়ারি এক্সক্রিয়েশন হবে। অথবা হ্যাভ এন্টারোহেপাটিক সার্কুলেশন, যেই সমস্ত ড্রাগ এন্টারোহেপাটিক সার্কুলেশনের আন্ডারে আসবে তারা কিন্তু বিলিয়ারি ট্র্যাক্টের মাধ্যমে, তারা কি বললাম বিলিয়ারি ট্র্যাক্টের মাধ্যমে বা বাইলের মাধ্যমে কিন্তু তাদের এক্সক্রিয়েশন হবে। এবার এর মধ্যে যে অপশানগুলো ছিল তার মধ্যে আমরা এরিথ্রোমাইসিনকে যদি দেখি বা নোভোবায়োসিনকে যদি দেখি বা
তার সাথে সাথে রিফাম্পিসিনকে যদি দেখি, এই তিনটে ড্রাগকে কিন্তু মেজর এক্সক্রিয়েশন হবে কিসের সাহায্যে? বাইল বা ফিসেসের সাহায্যে। তাহলে ফিসেস আমরা জানি স্টুল ম্যাটার বা বাইল, এই দুটোর সাহায্যেই কিন্তু এরা এরিথ্রোমাইসিন, নোভোবায়োসিন এবং রিফাম্পিসিন এরা এক্সক্রিয়েশন হয়। বাট ক্লোরামফেনিকল যে ড্রাগসটা রয়েছে, এই ড্রাগসটা কিন্তু এক্সক্রিয়েটেড হবে কিডনির সাহায্যে, মানে ইউরিনের সাহায্যে, এবং খুব কম পরিমাণে কিন্তু বাইল দিয়ে এক্সক্রিয়েশন হয়। আমরা এটা ট্রেস ধরবো, কিন্তু ইউরিনের মাধ্যমে মেজর পোর্শনটাই কিন্তু ইউরিনের মাধ্যমে এক্সক্রিয়েশন হবে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার করবো আমরা ক্লোরামফেনিকল। নেক্সট কোশ্চেনের দিকে যাই। কোশ্চেন নাম্বার 26, পিপল উইথ ব্লাড গ্রুপ AB, দেখো এখানে ব্লাড গ্রুপ থেকে কোশ্চেন এসছে। ব্লাড গ্রুপ AB কন্টেন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টিবডিজ? অ্যান্টি-A অ্যান্টিবডি, অ্যান্টি-B অ্যান্টিবডি, অ্যান্টি-A অ্যান্ড অ্যান্টি-B অ্যান্টিবডি, নাকি নো অ্যান্টিবডিজ? বেশ, এখানে আমরা জানি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির যে ব্যাপারটা, প্লাজমা, আমাদের যে আরবিসি মেমব্রেনের ওপরে কি থাকে? অ্যান্টিজেন থাকে, এবং প্লাজমাতে অ্যান্টিবডিজ থাকে, এবং যে এই অ্যান্টিজেন অ্যান্টিবডির ওপরে ডিপেন্ড করে 4টে ব্লাড গ্রুপ হয়ে থাকে, যেটা কার্ল ল্যান্ডস্টেইনার দিয়েছিল, এবং অ্যান্টিজেন অ্যান্টিবডির উপর ভিত্তি করে ব্লাড গ্রুপ A, ব্লাড গ্রুপ B, ব্লাড গ্রুপ O এবং ব্লাড গ্রুপ AB হয়ে থাকে। এবার ব্লাড গ্রুপ A কেন বলা হয়েছে? এই ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসি মেমব্রেনের ওপর কিন্তু অ্যান্টিজেন A থাকে, এবং অ্যান্টিবডি কিন্তু তার অপোজিট থাকবে, অর্থাৎ অ্যান্টি-B থাকে। ঠিক সেই রকম ব্লাড গ্রুপ B এর ক্ষেত্রে অ্যান্টিজেন B থাকে এবং অ্যান্টিবডি অ্যান্টি-A থাকে, এবং O ব্লাড গ্রুপের ক্ষেত্রে বোথ অ্যান্টিজেন A এবং অ্যান্টিবডি B কিন্তু অ্যাবসেন্ট থাকে। তাহলে কে থাকবে? বোথ অ্যান্টি-A এবং অ্যান্টি-B অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে। এবং আমাদের যেটা কোশ্চেনে জানতে চেয়েছে ব্লাড গ্রুপ ABর ক্ষেত্রে বোথ অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B থাকে, অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B দুটোই থাকে, কিন্তু কোনো অ্যান্টিবডিজ থাকে না। এটাই কিন্তু আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে, ঠিক আছে, যে কী অ্যান্টিবডিজ থাকছে। তাহলে কোনো অ্যান্টিবডিজ কিন্তু থাকছে না, বাট অ্যান্টিজেন A এবং অ্যান্টিজেন B থাকছে, ঠিক আছে। ওয়েট, এটা একটু কালারটা ঠিকঠাক আসছে না, আমি এটা পাল্টে দিই, দাঁড়াও একটু। বেশ, নো অ্যান্টিবডিজ, ঠিক আছে। ওই জন্য কী বলা হচ্ছে? এটাকে ইউনিভার্সাল রিসিপিয়েন্ট বলা হয়, মানে ব্লাড গ্রুপ AB পজিটিভ কিন্তু সমস্ত ব্লাড গ্রুপের কাছ থেকে ব্লাড রিসিভ করতে পারবে, বাট O নেগেটিভ সমস্ত ব্লাড গ্রুপের মানুষজনকে ব্লাড দিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এটাও বলে দিয়েছি, O ব্লাড গ্রুপ হচ্ছে অ্যান্টি-A এবং অ্যান্টি-B অ্যান্টিবডিজ থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাকে একটু মাথায় রাখতে হবে, ওকে। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে বলে দাও? এখানে হচ্ছে নো অ্যান্টিবডিজ, কোনো অ্যান্টিবডিজই কিন্তু থাকবে না, ABর কোনো অ্যান্টিবডিজ থাকবে না। এরপরে 27, এটা হচ্ছে আমাদের সাইকোলজি থেকে। হোয়াট ইজ দ্য ইড? আমরা পড়েছিলাম যে সিগমন্ড ফ্রয়েডের ইড এবং ইগো এবং সুপার ইগো। তো এই ইড এবং ইগো এবং সুপার ইগোর ক্ষেত্রে ইড হচ্ছে একটা প্রিমিটিভ আনকনসিয়াস পার্ট, এবং এটা প্লেজার প্রিন্সিপালের দ্বারা অপারেট হয়। তাহলে কোনটা কোন প্রিন্সিপাল দ্বারা অপারেট হয় ভালো করে এই সলিউশন থেকে দেখে নাও। এবং এটা হচ্ছে ইননেট ইনস্টিংচুয়াল নিডস, ঠিক আছে। এই লাইনটা দিয়েই বারে বারে কোশ্চেন হয়, এবং এবারেও কোশ্চেন হয়েছে এই লাইনটা দিয়েই। ইননেট ইনস্টিংচুয়াল নিডস মানে হচ্ছে এটা বার্থ থেকেই প্রেজেন্ট থাকছে, ঠিক আছে। আর ইগোটা কি হচ্ছে? দেখো, ইগো হচ্ছে এমন একটা পার্ট যেটা হচ্ছে তোমার কন্ট্রোল করবে ইম্পালসকে কন্ট্রোল করবে, এবং এই পার্টটা কী হবে? রিডিউসেস করবে কি? অ্যাংজাইটিকে রিডিউসেস করবে। এবং এরা রিয়েলিটি সবসময় সব রিয়েল জিনিসে ফোকাস হয়, রিয়েলিটি প্রিন্সিপালের ওপরও কিন্তু এরা অপারেট হবে। এবং সুপার ইগো কিন্তু সবসময় পারফেকশন প্রিন্সিপাল দিয়ে অপারেট হবে, এবং
এই পার্টটা কন্ট্রোল করবে মোরাল ভ্যালুকে কিন্তু কন্ট্রোল করবে। তাহলে এখানে আমাদের অপশন অনুযায়ী হোয়াট ইজ দ্য ইট, এটা তো পার্ট অফ দ্য সাইকি দ্যাট কন্ট্রোল ইম্পালস কন্ট্রোল করবে না। পার্ট অফ দ্য সাইকি দ্যাট রিডিউস অ্যাংজাইটি, এটাও হবে না। ডিসক্রিপশন অফ ইননেট ইনস্টিংচুয়াল নিডস, এটাই হবে, কারণ অ্যাট বার্থ থেকে কিন্তু ইটটা প্রেজেন্ট থাকছে। নেক্সট কোশ্চেন চলে যায়, কোশ্চেন নাম্বার 28। সোডিয়াম অ্যান্ড আদার ক্যারিয়ার আয়নস ফ্যাসিলিয়েট অ্যাবজর্পশন অফ হুইচ নিউট্রিয়েন্টস। সোডিয়াম আয়ন বা আদার ক্যারিয়ার আয়নসগুলো কোন নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 28-এ চলে যাচ্ছি। দেখো আমাদের যদি গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিডকে দেখি, তাহলে এরা অ্যাবজর্বড হবে কোথায়? স্মল ইন্টেস্টাইনে, প্রথম কথা। এবং কিসের দ্বারা অ্যাবজর্ব হবে? সোডিয়াম ডিপেন্ডেন্ট কো ট্রান্সপোর্ট বা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের দ্বারা কিন্তু এরা অ্যাবজর্বড হবে। কে? গ্লুকোজ, যেটা হচ্ছে C6H12O6, এবং অ্যামাইনো অ্যাসিড। বেশ, এরপরে ফ্রুক্টোজের পালা আসছে। ফ্রুক্টোজ হচ্ছে ফ্যাসিলিয়েটেড ডিফিউশনের মাধ্যমে হচ্ছে অ্যাবজর্পশন হবে। এবং ফ্যাটি অ্যাসিড, যেটা ফ্যাট ভেঙে হয়, এবং গ্লিসারল, এরা কিন্তু অ্যাবজর্বড হবে সিম্পল ডিফিউশনের মাধ্যমে ইনটু ল্যাকটিলসে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম, দেখো অপশনগুলোর মধ্যে অ্যামাইনো অ্যাসিড ফ্রুক্টোজ সোডিয়াম বা আদার আয়ন্সের দ্বারা ফ্যাসিলিয়েট করে অ্যাবজর্পশন হয় না। ফ্রুক্টোজ কিসের মাধ্যমে অ্যাবজর্পশন হয় আমরা পড়লাম? ফ্রুক্টোজ অ্যাবজর্পশন হয় আমরা পড়লাম কিসের মাধ্যমে বলো? এটা হচ্ছে ফ্যাসিলিয়েটেড ডিফিউশনের মাধ্যমে। এবং 2 নম্বর অপশানে দেখো অ্যামাইনো অ্যাসিডস রয়েছে এবং অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ, এটা কিন্তু সোডিয়াম এবং আদার ক্যারিয়ার আয়ন্সের দ্বারা হচ্ছে অ্যাবজর্পশন হয়। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, এটা কোথায় অ্যাবজর্পশন হয় বললাম? ল্যাকটিলসে, ঠিক আছে, সিম্পল ডিফিউশনের মাধ্যমে। এবং ফ্যাটি অ্যাসিডস হবে না, কিন্তু গ্লুকোজ হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ। কোশ্চেন নাম্বার 29। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ রিপ্রেশন। এর মধ্যে রিপ্রেশন কোনটাকে ডিনোট করছে? দেখো রিপ্রেশন মানে কি তোমাকে একটুখানি জাস্ট জানতে হবে, রিপ্রেশনের মিনিং কি হচ্ছে। বেশ, এটা হচ্ছে ডিফেন্স মেকানিজম একটা, এবং এই ডিফেন্স মেকানিজমের মাধ্যমে কি হচ্ছে, এটা আনকনসিয়াসলি, সবসময় মাথায় রাখতে হবে, এটা কনসিয়াসনেস নয়, আনকনসিয়াসলি ব্লকিং ডিস্ট্রেসিং মেমোরিজ। তাহলে এমন মেমোরি যেগুলো তোমাকে ডিস্ট্রেস করছে সেইগুলোকে তুমি আনকনসিয়াসলি ব্লক করে দিচ্ছ, অথবা ডিস্ট্রেসিং থটস, এমন থটস যেটা তোমাকে ডিস্ট্রেস করছে সেগুলোকে আনকনসিয়াসলি ব্লক করছো ফ্রম কি? অ্যাওয়ারনেস। যেমন ধরো সাপ্রেসিং ব্যাড মেমোরিজ, তাহলে ব্যাড মেমোরিজ এটা হচ্ছে তোমাকে ডিস্ট্রেস করবে। অর কারেন্ট থটস দ্যাট কজ অ্যাংজাইটি, তাহলে অ্যাংজাইটি আসছে, সেটাকে তুমি সাপ্রেস করার চেষ্টা করছো, এটা আনকনসিয়াস অ্যাকশন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা রিপ্রেশনের এক্সাম্পল। এখানে দেখো এই অপশনটা হচ্ছে বি, সাপ্রেসিং ব্যাড মেমোরিজ অর কারেন্ট থটস দ্যাট কজ অ্যাংজাইটি, এটা হচ্ছে রিপ্রেশনের উদাহরণ। এবারে চলে যাই আমরা কোশ্চেন নাম্বার 30-তে। এই 30 পর্যন্ত আজকে থাক। দ্য এনজাইমস প্রেজেন্ট ইন প্যানক্রিয়েটিক জুস। দেখো অপশনগুলো পড়লে তুমি কিন্তু এলিমিনেট করে এখানে অ্যান্সার করতে পারবে। এতে রয়েছে অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, রেনিন প্যানক্রিয়েটিক জুস থেকে আসে না, RE∠NIN দিয়েছে, এটা আসে কিডনি থেকে, তাহলে এলিমিনেট। আবার দিয়েছে ট্রিপসিনোজেন, পেপটাইডেজ, পেপসিন, অ্যামাইলেজ, রেনিন, আবার অপশনে রয়েছে রেনিন, হবে না। তারপরে রয়েছে দেখো অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, কার্বক্সি পেপটাইডেজ, ঠিক আছে। তাহলে এই অপশনটা আমরা ধরবো। আর একটা রয়েছে অ্যামাইলেজ, ট্রিপসিনোজেন, পেপসিন, মল্টেজ। তো পেপসিন আসছে কোথা থেকে? স্টোম্যাক থেকে। মল্টেজ এটাও হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু এরকম এক্সপ্লানেশন করে তোমরা করতে পারো, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, কার্বক্সি পেপটাইডেজ। এবার আমরা এক্সপ্লানেশন একটু দেখে নিই। 30 দাগের কোশ্চেন, ঠিক আছে। প্যানক্রিয়েটিক জুস থেকে 3টে গ্রুপস অফ এনজাইম সিক্রেটেড হয়, 3 গ্রুপস অফ এনজাইম সিক্রেটেড হয়। তাহলে কী কী গ্রুপ সেটা একটু দেখতে হবে আমাকে। একটা হচ্ছে অ্যামাইলেজ, একটা হচ্ছে লাইপেজ,
এবং আর একটা হচ্ছে প্রোটিয়েজ, ঠিক আছে, অ্যামাইলেজ, লাইপেজ এবং প্রোটিয়েজ। এবং এই প্রোটিয়েজ হচ্ছে আবার ইনঅ্যাক্টিভ ফর্মে সিক্রেটেড হয়, সিক্রেটেড অ্যাজ ইনঅ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ কী করে বুঝবো আমরা? এই যে লাস্টে OGEN, ওজেন থাকবে, OGEN, ওজেন থাকবে, অথবা কার্বক্সি পেপটাইডেজ, ঠিক আছে, কার্বক্সি। এবার দেখো ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন বা কার্বক্সি পেপটাইডেজ, এই তিনটে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম হিসেবে প্রোটিয়েজ সিক্রেটেড হয়। তাহলে এখানে আমরা অপশনে দেখো ট্রিপসিনোজেন ছিল, কার্বক্সি পেপটাইডেজ ছিল এবং অ্যামাইলেজ ছিল, ঠিক আছে। এবং রেনিন আসে কোথা থেকে বললাম? কিডনি থেকে। পেপসিন আসে কোথা থেকে? স্টোম্যাক থেকে। এবং মল্টেজ আসে কোথা থেকে? ব্রাস বর্ডার সেল অফ স্মল ইন্টেস্টাইন থেকে, স্মল ইন্টেস্টাইনের ব্রাস বর্ডার সেল থেকে। তাহলে আমরা অ্যান্সার এখানে সিম্পলি পেয়ে গেলাম, এলিমিনেট মেথডেও পেয়ে গেলাম, এবং তোমার যদি এক্সপ্লানেশন জানা থাকে তাহলে তো ভেরি গুড। অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিনোজেন, কার্বক্সি পেপটাইডেজ। ওকে, তাহলে এই পর্যন্তই থাক আজকে।